আপনার হবি আজ আখির হাহাকার। কে তুই জানোয়ার? হুঁশিয়ার মেম সাহেব, ওই কুৎসিত কদর্য সম্ভাষণের জবাব কি করে দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমি রাম, সোনামুখীর নির্যাতিত অবহেলিত পরশুরাম। কেন আজ গরিব হকার উল্লাসদার সুখের সংসারে দুঃখের বন্যা বইছে? কেন কেন আখির মাথায় চাপিয়ে দেওয়া হলো মিথ্যে কাল ব্যাধির অপবাদ? তারাও হয়েছে থাকতে চেয়েছিল পল্লবের আখিতে। কেন অবজ্ঞায় অবহেলায় করেছো তোমরা অন্ধ? তোমায় দিতে হবে। দিতে হবে প্রধান সাহেব, তোমার কাজের কৈফিয়ত আজ আমাকে দিতে হবে। তুই এখনো কোথায় আমাকে চিনিস না হারামজাদা? চোখ রাঙিও না প্রধান সাহেব, তোমার চোখ রাঙানিকে আমি ভয় করি না। দিনের পর দিন তুমি আমার মতো হাজার হাজার বেকার যুবকের মেরুদণ্ড ভেঙে দিয়ে আজ তুমি রাজনৈতিক ক্ষমতার উচ্ছ্বাসনে বসেছ। আমার মতো যুবকের চাকরি আর অর্থের লোভ দেখিয়ে আমাদের করছ পঙ্গু বিকলাঙ্গ। কিন্তু আর নয়, যুব শক্তি আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। তোমাদের মতো অসাধু নেতাকে উচ্ছ্বাসার হিমাদ্রি শিখর থেকে টেনে নামাবো এই পথের আমার বিশ্বের প্রতিজ্ঞা। এত সাহস তুমি পেলে কোথা থেকে? যদি বলি মেঘের বিদ্যুৎ থেকে, সমুদ্রের গর্ভ থেকে তুলে আনা অক্টোপাস। আর একটা কথা বলে হুঁশিয়ার মেম সাহেব, পরশুরামের চামড়া ছাড়াতে এলে তোমার গহের চামড়া ছাড়িয়ে নিয়ে আমি জুতো বানিয়ে নেব। কি বললি রাস্কেল? বলরাম, যে রামকেই ডাকো, মনে রেখো আমার নাম পরশুরাম। জবাব দাও, জবাব দাও সাধু সামন্ত, কেন আখিকে চোখের জল ফেলতে ফেলতে শ্বশুর বাড়ি চলে যেতে হয়েছে? কেন করবীর সুখের সংসার ভেঙে দিতে বিলাসকে দাবার খুঁটি করা হয়েছে? কেন পল্লবের মতো সহজ সরল ছেলের মাথায় চাপিয়ে দেওয়া হলো কালকে উঠে বিষ? কেন কেন কি অপরাধ করেছিল আখি? ওই মেয়েটা এইডস রোগে আক্রান্ত। ওই এইডস রোগের জীবাণু সারা শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে। ও একটা পতিতা, ও একটা পায়রা, ও একটা যৌন কর্মী। আমি বিশ্বাস করি না এ তোমাদের ষড়যন্ত্র, এ তোমাদের গভীর চক্রান্ত। একটা গরিব মেয়ের উপর বধূ নির্যাতনের জঘন্য পন্থা। কিন্তু আমার একটা কথা মনে রেখো শয়তান, ওই তোমরা মিথ্যের জালে জড়িয়ে ওই গরিব মেয়েটার সর্বনাশ করতে চাইলে এই পরশুরাম তোমাদের ক্ষমা করবে না। কি করবি তুই জানোয়ার? মুশি মেরে ফাটিয়ে তোমার ওই শয়তানি ভরা। বাঁচান, বাঁচান দারোগা সাহেব, এই গুন্ডাটা আমাদের। দেখুন স্যার, দেখুন এই প্রকাশ্য দিবালোকে ভদ্রলোকের বাড়িতে চড়াও হয়ে এই জানোয়ারটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আপনি ওকে উপযুক্ত শাস্তি দিন স্যার, আপনি ওকে উপযুক্ত শাস্তি। ঠিক আছে, ঠিক আছে, কিছু বলতে হবে না। কনস্টেবল, ওই হারামজাদা জানো 10 বছরের আগে জামিন না পায়, আবার 50,000 টাকা 20 ভরি সোনা। বলতে হবে না। আমি এমন করে কেসটা সাজাবো যে ওটাকে লেজে গোবরে ছাড়বো। ঠিক আছে, ঠিক আছে। আজ আমি যাচ্ছি সাধু সামন্ত। আইন যখন তোমার হাতে, তখন জেল আমার হবে। তবে জেল থেকে বেরিয়ে আবার
সাথে আমার দেখা হবে, সেদিন কিন্তু আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর না নিয়ে আমি যাব না। তোমাদের তোমাদের রক্তে মুছে দেব জীবনের যত ঘৃণা, অভাগী আখির চোখের জলে নিভে দেব তোদের জ্বলন্ত চিতা। আর আমার তোদের অত্যাচারের অবিচারের বন্দী পরশুরা অনেক দূরে গিয়েছিলে। তুমি চাও এই সাধু সামন্তে সুখের প্রাসাদে আগুন লাগিয়ে ইচ্ছা চালক তুলার নেতা হতে। তাই তাই তোমাকে বাধ্য হয়ে পাঠিয়ে দিলাম জেলে। এইভাবে এইভাবে আমার বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াতে চাই তাকে তাকে চিরদিনের মতো এই দুনিয়া থেকে আমার নাম সাধু সামন্ত। আমি এ যুগের সাধু বাবা। যার হাতে আছে বিষাক্ত করণের থাবা। কার্গিল সীমান্তে হানা দিচ্ছে বিদেশি জঙ্গি, আর মানুষের শরীরে হানা দিচ্ছে দুরাগ্য ব্যাধি, ক্যান্সার, এইডস। হোমিওপ্যাথি শাস্ত্রে এ বড় জটিল রোগ। ঠিক সময়ে ওষুধ না দিলে এ রোগ সারা শরীরে ছড়িয়ে যাবে, মানে একেবারে ছড়িয়ে গেছে। আরে তোমার জামাই ওই ডিলার মস্ত বড় চাকরি নিয়ে কলকাতা শহরে যাচ্ছে, আর সেটা জানতে কারো বাকি নেই গো। ওই সারা গায়ে একেবারে ডিডি পড়ে গেছে গো, ডিডি পড়ে গেছে। ইপিকা ইপিকা পুরো ইপিকা বেশি। ওকে অনেক অনেক ওষুধ দিয়েছিলাম, সব সব ফেল। সব ফেল। তাই তো ওই দুর্যোধন আর দশানুন একসঙ্গে হারিয়ে একসঙ্গে আচ্ছা আচ্ছা বলতে পারো আমার আমার আখিমা কেমন আছে? ওই উল্লাস দাদার বোন আখি ভালো নেই গো, ভালো নেই। ওর সারা শরীরে কঠিন ব্যাম, পঞ্চায়েতের নোট ওদের এক ঘরে করেছে গো, এক ঘরে করেছে। ধোপা নাপিত মুদি সব বন্ধ করে দিয়েছে। আর এগুলো কার কার সাজি জানো? ওই সারা সাধু সামন্ত গো, খুব পঞ্চায়েত। হোমিওপ্যাথি শাস্ত্রে আখিমা আমার সম্পূর্ণ সুস্থ। এই সাধু সামন্ত ওই বাড়ির বউ তাড়াতে নতুন কৌশল নিয়েছে। এত বড় অন্যায় ধর্মে সইবে না। আরে আমাকে চিনতে পারছো না গো? পেল্লাত মোর ওই জেলে পাড়ায় আগে ওই খগেন বরের বেটা নগেন বরের নাতি। ঠিক চিনেছো বটে। ওরে তোকে না চিনলে তোর রোগটা চিনবো কি করে? হ্যাঁ তা বল কি হয়েছে? ওই শীতের ভোরে জাল ফেলে সর্দি জমাট বেঁধে পাথর, মুখে গুমো জ্বর, মুখে রুচি নেই। আগে আমার নয়, তোর নয়, তোকে আমার। দেখি ভালো করে ঠিক দেখছি। যা ধরেছি ঠিক তাই। তা কতদিনের কে?
থাকতে জাল ফেলতে যাবার আগে থাকতে এনু কখন যে কি হতি কি হয়। আয়, বস, 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 বস। চলো না গো ডাক্তার দাদা, তুমি একটু চলো না। যাবো যাবো, নিশ্চয়ই যাবো। ডেলিভারি কেস বলে কথা, মা আমার কষ্ট পাচ্ছে, নাড়ি বেঁধে দিয়ে আসবো। আর ওই ফেরার পথে অরুণী মাকে একবার দেখে আসবো। যা যা দেরি করিস নে, ওই বাড়ি গিয়ে পুড়িয়াটা খাওয়ি দিস। আমি আমি ওই দক্ষিণ পাড়ায় রুগী দেখতে দেখতে ঠিক সময় চলে যাবো। এ ডাক্তার দাদা, বলছিলাম কি এই এই কটা টাকা আর টাকা যাবে না, ওই টাকাটা ওই মাকে ফল কিনে দিস। যা যা পালা। তুমি মানুষ নয় গো ডাক্তার দাদা, তুমি মানুষ নয়। তবে কি আমি জানোয়ার? আপনারা বলবেন না ডাক্তার দাদা, তুমি তুমি মানুষ নয়, তুমি এই গরিবের দেবতা, গরিবের দেবতা। দেবতা দেবতা, ওরে দেবতা কোথায় পাবি? দেবতা কোথায় আছে? মানুষের ওই মানুষের হৃদয়ে দেবতা বাসা বাঁধে না। ওই হৃদয়ে আছে শুধু হাহাকার আর আর ওই বুক ভরা বেদনা। ধনী দেবালয়ে ওই দেবতা বন্দী হয়ে আছে, বন্দী। সর্বনাশ হয়ে গেছে ডাক্তার চাচা। আরে কি হয়েছে বেটা, কি হয়েছে? রাম ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি বললি? আমার রাম ডাকাতিয়া ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। না, এ হতে পারে না। আমার রাম এমন কাজ করতে পারে না। উদে আমার অন্ধের জ্যোষ্ঠী রে, উদে আমার অন্ধের জ্যোষ্ঠী। ভগবান, ওকে তোমরা সাজা দিও না, ওকে তোমরা ওই মিথ্যে বদনাম দিয়ে জেলে দিও না, জেলে দিও না। শয়তান সাধু সামন্ত রাম ভাইকে একা পেয়ে। সাধু সামন্ত? আমরা কি জঙ্গল রাজত্বে বাস করছি? ওই সততার কোনো দাম নেই, নিরপরাধীর কোনো বিচার নেই। ওরা আবার আমাদের মসজিদ ভাঙতে চায়। কেন? মসজিদ তলে এরা মন্দির বানাতে চায়। ওরা কারা? যারা এই বাংলার শান্ত ভূমিতে অশান্তির আগুন জ্বালাতে চায়, যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে চায়, যারা এক ভাইয়ের হাতে রক্ত তুলে দিয়ে অপর ভাইয়ের রক্ত ঝরাতে চায়, সেই রাজনৈতিক মদতপুষ্ট আইনার দল, বিবেক বাবু আইনার দল আমার রাম ফিরে আসবে। সোনামুখী চেতনা সম্পূর্ণ মানুষের চেষ্টায় আপনার নাম অবশ্যই ফিরে আসবে। আমার সবই ভাগ্য। ওই মেয়েটার বিয়ে দিলাম, তারু এমন ভাগ্য মন্দ যে স্বামী সুখ কাকে বলে জানতে পারলো না। আর একমাত্র বেকার ছেলে, সেও আজ ওই চক্রান্তকারী জালে জড়িয়ে গেল। বিবেক বাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি রাম ভাইকে ছাড়িয়ে আনতে সমস্ত চেষ্টা করব। হিরো সাহেব, হোমিওপ্যাথি শাস্ত্রে এ রোগ কঠিন রোগ। এ রোগ সমাজ সংসার সংক্রামিত হয় না। এই রোগের ওই গরিব খেটে খাওয়া মানুষ
ছাত্র যুবক ধরিতন্ত্রে গলা টিপে উত্তর চাইবে। কেন তোমরা প্রকৃতির নির্মল বাতাসে সাম্প্রদায়িকতার বীজ ছড়ালে? কেন তোমরা দেশের অর্থ ভান্ডার লুট করে নিজেদের পুঁজি বাড়ালে? কেন 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 তোমরা ওই বেকার যুবকদের বিপথে চালু করলে? কেন কেন কেন? এরূপ কিন্তু না আসে ছাড়বে না, পেলেরও না তো উপসর্গ হবে না, পাল ছেলেটা তো কাজ করবে না। এ রোগের ওষুধ একমাত্র, এ রোগের ওষুধ বিবেক বাবু, এগিয়ে যাও রহিম শেখ, এগিয়ে যাও। ওই শয়তান সাধু সামন্তা রজত রায় চক্রান্তের জাল ছিন্ন করে তোমাদের মসজিদ বাঁচাও। পরশুরামের মতো পরোপকারী প্রতিবাদী যুবকের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে বলো, অন্যায় জুলুম আমরা মানব না, জাত বেজাতের গরল গায়ে মানব না। আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের বর্তমান শাসন ব্যবস্থা আমাদের পঙ্গু করে দিয়েছে ভাই। তাহলে কি আমাদের প্রতিবাদ হবে না? হবে, নিশ্চয় হবে। এই অন্যায় প্রতিবাদ তোমাদেরই করতে হবে। কি করে? রাম রহিমের মিলিত প্রতিবাদে। এই অন্যায় প্রতিবাদ নিশ্চয় হবে রহিম। আমাদের মসজিদ ওই মন্দির তলার পাশেই মাথা উঁচু করে থাকবে। কেমনে থাকবে? ওরা যে আনতে চায়, চলো আমরা ওদের বাধা দিয়ে বলি, দেশটা একা হিন্দুর নয়, মুসলমানের নয়, তিনি তো হিন্দু মুসলমানের জন্ম। মায়ের জন্য প্রয়োজনে প্রাণ দেব, তবু ওই পবিত্র মসজিদ আমরা কিছুতেই ভাঙতে দেব না রহিম, কিছুতেই ভাঙতে দেব না। তোমার হিন্দু ভাইদের সঙ্গে নিয়ে আমি ছুটে যাই মুসলমান ভাইদেরকে। আমাদের প্রতিজ্ঞা, রাম রহিমের দেশে যে শয়তান বিবেকের বিষ ছড়াতে চাইবে, সে হিন্দু হোক বা মুসলমান হোক, এই রহিম চাষা লাঠিটাকে বলতে দেবে না। বাঁচতে দেব না, আসতে দেব না। ছেড়ে দাও ওকে, ওকে তোমরা মেরো না। আমি তোমার পায়ে এই শালা কিস্তির চাকুতে শালা বহুত ফোনের পেঁয়াজ আছে। শালা আমার হুকুম না মানলে তেরা জান শালা খতম করে দেব। আমাদের ওপর তুমি নির্দয় নিষ্ঠুর ব্যবহার করো না। আমরা তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন? শালা সুয়ার কি বাচ্চা, কুত্তা কি হালাত, এই কানা কিস্তি তার কাজের কৈফিয়ত কাউকে দেয় না। দাদা, তুমি এই মানুষরূপী জানোয়ারটার কাছে আমার জন্য প্রাণ ভিক্ষা চেও না দাদা। তোমার করুণ কান্নায় ওর পাষাণ হৃদয়ে গলবে না দাদা। শালে এই বেশি কথা বললে শালি দেব পেটে। না। मेरा नाम गुंडा काना चिश्ती। কাল এই সোনাম কাল ভোর হওয়ার আগে এই তোর বলে হাত ধরে এই সোনামুখী গ্রামের বাইরে চলে যাবি শালা। এটা ওই সাধু বাবুর হুকুম। মানি না, ওই অন্যায় হুকুম আমরা মানি না। চুপ শালা হকার, বেশি কথা বললে শালা জানে না। মনে রাখিস লোক, মেরা নাম গুন্ডা কানা চিস্তি। এই জন্ম ভিটে ছেড়ে কোথায় যাব? কে আমাদের আশ্রয় দেবে? না, এই জন্ম ভিটে ছেড়ে কোথাও যাব না। এই যে আমার কৌশলের উপবন, বার্ধক্যের বারাণসী, যাব না। তারপরে ভয়ঙ্কর এক এই কাল ব্যাধি নিয়ে এই গ্রামে বাস করা চলবে না। তাই চলো দাদা, তাই চলো। এই
বিষাক্ত পরিবেশ ত্যাগ করে আমাকে অন্য কোথাও নিয়ে চলো দাদা। এখানকার বাতাসে আমার যে দম বন্ধ হয়ে আসছে দাদা। জানি না কোন পাবে আমার সুখ হারিয়ে গেল, কোন পাবে আমার সিঁদুর হারিয়ে গেল। সবাই চাই এই গ্রাম থেকে দূর করে দিতে, কিন্তু আমরা কোথায় যাব বলতে পারবো মেরা নাম গুন্ডা কানা কিস্তি। এই কানা কিস্তির ভয়ে এই কানা মহল্লা করে কাঁপে, কাতার করে কাঁপে। আর এর পরেও যদি তোদের এই কামে দেখি তাহলে শালা তোদের এই দুটো করে এই কানা কিস্তি তার খুনের পেয়াস মিটাবে। দেবে না, দেবে না, ওরা আমাদের বাঁচতে দেবে না বোন। শত শত সহস্র পাপ দিয়েও আমি বোধহয় তোকে রক্ষা করতে পারবো না বোন, রক্ষা করতে পারবো। আমার এই যন্ত্রণাদগ্ধ জীবনে শান্তির প্রলেপ দিতে আমি মৃত্যু দেবতার পায়ে আশ্রয় নেব দাদা। তবু বেঁচে থেকে সকলের ঘৃণার অবজ্ঞার সামগ্রী হয়ে আমি বেঁচে থাকতে চাই না দাদা, আমি বেঁচে থাকতে চাই না। মরণকে সাথ করে রাখছিস কেন? আমার জন্য তোমাদের জীবনটাকে বিস্ময় করতে চাই না বলে সাধু সমস্ত যে বীজ তোর মুখে ঢেলে দিয়েছে তা থেকে যে আমাদের কারো রেহাই নেই রে বৌদি। না, ওই শয়তান সাধু সামন্তের চক্রান্তের জবাব দিতে আমি সব কিছু নিঃশেষ করে তোকে কলকাতার ডাক্তার দেখাবো বোন। মানবো না ওদের বিধান। একটা নিষ্পাপ মেয়ের ওপরে মিথ্যে বদনাম দিয়ে ওরা তোকে শেষ করে দিতে পারবে না বোন, পারবে না, পারবো না আমার বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। ওদেরকে বুঝিয়ে দেব এই উল্লাস গরিব, উল্লাস হকার, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে জানে। কৃষ্ণে তার আবার কুলোফানার চক্র। বিলাস, তুই এসেছিস ভাই। দুজন মিলে ওই শয়তানটার বিরুদ্ধে রুখে দাঁড়াই। তুই আমার পাশে থাকলে কেউ আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করতে পারবে না ভাই। ওরা যে আখির নামে মিথ্যের বদনাম দিয়ে। ডাক্তারি রিপোর্ট কখনো মিথ্যে হয় না। বিলাস, ওগো কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। ওর মতো নির্লজ্জ মেয়েকে আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা হয়। বিলাস, তুমিও আমাকে না, বিশ্বাস করি না। কারণ ওই কালব্যাধি এডস কেন হয়, কিভাবে হয় সেটা জানতে আমার কোনো বাকি নেই। বিলাস, না, আর তোর মতো বারবরিতার মুখে আমি ওই দাদা ডাক্তার শুনতে চাই না। তোর জন্য আজ আমরা গোটা সকলের কাছে ঘৃণার পাত্র। বিলাস, তোর জন্য আজ আমরা এক ঘরে। তোর জন্য আমার মান সম্মান সব মাটির সঙ্গে মিশে গেছে, হয়ে গেছে। শুধু তোমার প্রশ্রয় পেয়ে ওরা তো অধঃপতন। দাদা থাকো তুমি তোমার ওই দুশ্চরিত্রা বোনকে নিয়ে। আমি এক মুহূর্ত তোমার সঙ্গে থাকতে চাই না। বিলাস, আখের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? না, ওই নোংরা মেয়ের প্রতি আমার কোনো কর্তব্য নেই, কোনো দরদ নেই। বোন না, আরে বোন বলে তো রোগ কাউকে রেহাই দেবে না। আর তাছাড়া বোনের প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে আমি কালো অন্ধকারে ঢেকে দিতে পারবো না। বিলাস, আমি বড় ভাই হয়ে হাত জোর করে বলছি ভাই, এই বিপদের সময় থেকে দূরে সরিয়ে দিস রে ভাই। ওর মৃত্যু ছাড়া কোনো গতি নেই রে। আমার কিছু করার নেই। কালই আমি করবীকে নিয়ে কলকাতায় চলে যাব। রজত আমায় ভালো চাকরির অফার দিয়েছে। না, এই সোনামুখী গ্রাম ছেড়ে আমি শ্বশুরের ভিটে ছেড়ে দাদার হতভাগিনী আখিকে ছেড়ে আমি কলকাতায় যাব না। এখানে কি আছে করবী? মাটি আছে, মানুষ আছে,
আছে ভালোবাসা। আরে এই শ্বশুরের ভিটাতে কি আছে? তাদের চরণ ধুলে আছে, বরদার স্নেহ আছে, আর আর গুরুজনের আশীর্বাদ আছে। আরে শহরে জীবন আছে, সুখ আছে, আনন্দ আছে। না, বরদার হতভাগিনী নরদিনী আঁখিকে ছেড়ে আমি সুখ চাই না। করবে ওগো, তুমি আজই রজত রায়কে চিনতে পারলে না, যাকে আমি এক পলকে দেখে বুঝতে পেরেছি। ওর চোখ, তুমি ওর বন্ধু হয়ে বুঝতে পারলে না। ওর চোখে যে আগুন জ্বলছে, আর সেই আগুনে পুড়ছে আঁখি। আমি ওই আগুনে নিজেকে গরম করে দুঃখ দারিদ্রের শীত তাড়াতে চাই। কলকাতায় তোমাকে যেতেই হবে, করবি, যেতেই হবে। যাও বৌদি, যাও। দাদার কথার অবাধ্য হয়ে না বৌদি। আমার জন্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করে দিও না বৌদি। যা যা, সবাই চলে যা। এই মূর্খটি উল্লাসের জন্য তোদের আর কাউকে কষ্ট করতে হবে না রে। এই দুঃখ বেদনার ঘূর্ণি পাকে আজ আমি দিশেহারা পথি। ওই পথের দিশা খুঁজতে আমি আর কারো সাহায্য চাই না, আর কোনোদিনও চাইব না। যা, চলে যা। সবাই গরিব দাদাকে ছেড়ে চলে যা, চলে যা, চলে যা। দাদা, যেতেই হবে। স্বামীর হাত ধরে এই গায়ের করবিকে ওই কলকাতার দামি টবে ফুটতেই হবে। বনের ফুল বনের শোভা পাবে, তাই কি কখনো হয়? দাদা, আঁখি, তোমরা সবাই এই বনের বউ করবীর চলে যাওয়াকে তোমরা নিজ গুণে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। বৌমা, ভেঙে গেল আমার সাজানো সংসার, ভেঙে গেল। এই সোনামুখীর গ্রাম ছেড়ে যেদিকে দু চোখ যায়, যেখানে আমাদের দেখে কেউ আঙুল দেখিয়ে বলবে না, কেউ আমাদের দিকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, কেউ আমাদের গায়ে থুতু দেবে না, কেউ আঙুল দেখিয়ে বলবে না ওই মেয়েটা কণিকা, ওই মেয়েটা সমাজের বিভীষিকা, ওই মেয়েটা যৌন রোগের জীবন।
আকি বোনটি আমার। অজানা পথে পাড়ি দিয়ে খুঁজে ফিরবো পল্লবকে। যদি কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয় তাকে আমি জিজ্ঞাসা করবো পল্লব, সবাই আখিকে ঘৃণা করে দূরে সরিয়ে দিলেও তুমিও কি তোমার হৃদয় থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছো পল্লব? সবাই আমাকে পতিতা আখ্যা দিলেও তুমিও কি আমাকে পতিতা মনে করেছো পল্লব? পল্লব তোকে ভুলে গেছে রে, ও তোকে মন থেকে ত্যাগ করেছে রে বোন। তবু আজীবন আমি তার পুজো করবো দাদা, কারণ এই জীবনের চেয়ে আমার কাছে শাখা সিঁদুরের মূল্য যে অনেক বেশি দাদা। তাই চল বোন, তাই চল। সবাই তোকে দূরে সরিয়ে দিলেও আমি দিতে পারি না। আমি যে তোর বড় ভাই, তোকে যে কোলে পিঠে করে বড় করেছি। চল 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 ওই স্টেশনে চলে যাই। অনেক দিন বাবুদের চা খাইয়ে আনন্দ দিয়েছি। আজ সম্বলীন হয়ে সেই বাবুদের পায়ে ধরে বলব, বাবু মশাই আমাকে দুটো পয়সা ভিক্ষা দিয়ে সাহায্য করুন বাবু। এই গরিব হকারকে দুটো ভিক্ষা দিয়ে সাহায্য দাদা আবার কি হলো দাদা? কোন পাপে আজ আমি এত বড় শাস্তি পেলাম দাদা? কাঁদ বোন কাঁদ, আরো জোরে জোরে কাঁদ। তোর বুকের সমস্ত বেদনার অশ্রু হয়ে ঝরে পড়ুক মাটিতে। মাটির বুকে সৃষ্টি হোক অশ্রুর অমিয়া সাগর। সেই অশ্রু সাগরে ডুবে যাক তারা, যারা তোর সুখের সিঁদুর কেড়ে নিয়েছে, যারা তোর সংসার কেড়ে নিয়েছে, যারা তোর স্বামী কেড়ে নিয়েছে। সেই সব ধনির কেনা গোলাম দেবতার বুকে করুণার সঞ্চার করুক তোর মতো হাজার হাজার গৃহবধূর কান্না, গৃহবধূর কান্না। চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছে। কিন্তু আমার ছাড়া দিন কাটছে না স্বভাবত, তোমাকে ছাড়া এক মুহূর্তে কাটতে চাই না। শুনে সুখী হলাম, কিন্তু দিন না কাটতে যাওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না। জেগে যে ঘুমাই তার ঘুম ভাঙানো যায় স্বভাবত? ও তাই? আরো একটু পরিষ্কার করে বলো ববি। তুমি কি বোঝো না বাপি তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোমাকে একটু বেশি খাতির করে? ও তাই? কিন্তু আমি যে কিছুই বুঝতে পারিনি, ন্যাকা। জানতেও পারিনি ববি। ন্যাকা, তুমি কিচ্ছু জানো না, শুধু জানো মুখ বুঝে অফিসের কাজ করতে। মুখ বুঝার থাকতে পারলাম না ববি। তোমার বাবা সাধু সামন্তের নামে অনেক অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ, বেআইনি চোরা কারবার এবং কলকাতা এক মধু চক্রের পান্ডা হিসেবে সন্দেহ করে এসপি ফাইল পাঠিয়ে, এবং সেই ফাইল এখন আমার হাতে। স্বভাবত তুমি কি বাপিকে সন্দেহ করো? আমার বাপির মতো অনেস্ট। আই নো ববি, তোমার বাপির মতো অনেস্ট ম্যান একটিও নেই এই সোনামুখীতে। কিন্তু আইনের তীর সাধু বাবুর দিকেই যাচ্ছে। এখানে আমার কিছুই করার নেই। আমাদের ম্যারেজ হবে না, হতে পারে না, হওয়া উচিত নয়। স্বভাবত আমি তোমাকে ভালোবাসি। তোমার আমার ভালোবাসার সার্থক করতে অবশ্যই তুমি আমাকে বিয়ে করবে। আমার চাওয়া তুমি পূরণ করবে। আমার অতীত যৌবন তোমার ছোঁয়াই হবে মধুবন। তোমার ভক্তের সংখ্যা তো অনেক ববি, তাদের মধ্যে কাউকে একজন বেছে নাও। কি বললে তুমি? ববি, তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর বাঁধা যায় না, তোমাকে রক্ষিতা রাখা যায় কিন্তু গৃহবধূর মর্যাদা দেওয়া যায় না। উগ্র আধুনিকতার নেশায় মত্ত হয়ে তোমরা শুধু বুধ হয়ে থাকো, তাই তোমার মতো মেয়েদের কিছুতেই বিশ্বাস করা যায় না ববি। তোমরা শুধু ভাঙতে জানো, গড়তে জানো না, গড়তে জানো।
এতদূর আমার আমার ভালোবাসাকে অসম্মান করে দু পায়ে মারিয়ে তুমি তুমি আমাকে অপমান করে চলে গেলে, কিন্তু এই উন্নয়ন মনে রেখো, এই অপমানের মূল্য তোমাকে খুব শীঘ্রই দিতে হবে। ইয়েস, আই অ্যাম ববি। তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দেয় আমার একমাত্র রজত। তুমি এখানে? তোমাকে তোমাকে জীবন সঙ্গী রূপে পাওয়া আমার অনেক অনেক দিনের হবি। রজতদা, ডোন্ট হেজিটেট মাই ডার্লিং। আমি জানি তোমার বাবার বেতনভুক কর্মচারীর সঙ্গে প্রেম করতে তোমার আত্মসম্মানে বাধ্য, কিন্তু কিন্তু যে আমি বহুদিন ধরে চাতক পাখির মতো তোমার অপেক্ষায় বসে আছি। তবে তবে তোমার কোনো চিন্তা নেই ববি। আরে গাই বাছুরের ভাব থাকলে দুধ খাবার অভাব হবে না। হ্যাঁ, তুমি যদি রাজি থাকো। আমি রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি রজতদা। প্রমিস? প্রমিস। সত্যি সত্যি আমি তোমাকে চিনতে ভুল করেছি, আমি এতদিন বুঝতে ভুল করেছি। আমার ঘরে জল প্রচুর থাকতে নিচেই আমি মরুভূমিতে ছুটে মরেছি। আমি আমি আজই বাপিকে জানিয়ে দেবো আমার মনের মানুষ রজত, নট সেবাব্রত। রিয়েলি? ও রিয়েলি রিয়েলি রজতদা, তোমার এই smartness, তোমার এই handsome চেহারা পুরুষত্ব নিদর্শন বহন করে, আর আমি তো তাই চাই। ববি, ওই কত মেয়েলি পুরুষগুলোকে আমি ঘেন্না করি। আই হেট ইউ রজতদা, আই হেট ইউ। আচ্ছা রজতদা, আমার ফিগার তোমার কেমন লাগে? ওহ ববি, জাস্ট লাইক এ শ্রীদেবী। আর ফেলেটারি? নো নো ববি, ইট ইজ হ্যাঁ। আচ্ছা রজতদা, ববি, আই ডোন্ট লাইক দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। তোমার ওই দাস শব্দটা কাট করে আমাকে শুধু রজত বলে ডাকো। রজত রজত ওহ ऐसे दीवाने की देखी नहीं कहीं मैंने जाने जाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा देखी नहीं कहीं मैंने जाने जाना दीवाना तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সম্ভ্রান্ত মহিলার উদ্ভ্রান্ত নৃত্য গীতে বিভ্রান্ত মাইনে করা কর্মচারী। দাদা আরে থাকবো, দাদা বলে পরিচয় দিয়ে আমাকে আর লজ্জা দিস নে। বাবার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই বেঁচেছিস, তাতে এই দুনিয়ার কোনো দাদা তোকে বোন বলে স্বীকার করবে না। দাদা, এটা কিন্তু মাতালামি করার জায়গা নয়। আরে তুইও মনে রাখিস, এটা বাদরামি করার জায়গাও নয়। দাদা
তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস। দেবীর মতো আখির মাথায় ওই মিথ্যে এডস রোগের কলঙ্ক লাগিয়ে তোরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আপনি একটু শুয়ে পড়ুন পল্লব বাবু, আপনার নেশাটা বোধহয় বেশি হয়ে গেছে। Shut up, rascal! নেশা বেশি না কম সে বিচার তোমাকে করতে হবে না। আপনার ইউ আর মাই সার্ভেন্ট। দাদা আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা? আরে যাব নিশ্চয় যাব, কারণ এখানে দাঁড়িয়ে এই সুযোগ্য ভগিনী কীর্তিকলাপ দেখার ইচ্ছে আমার নেই। দাদা তুই ভুলে যাস নে, এটা হোটেল নয়, এটা বার নয়, এটা একটা ভদ্রলোকের বাড়ি। দাদা আর দ্বিতীয় দিন এই বাড়ির মধ্যে এরকম অসভ্যতা দেখলে কি করবে তুমি আমাকে? কার ধাক্কা দিয়ে রাস্তায় বের বাবা তোদের মাথায় তুললেও এবারের একমাত্র ভদ্রলোকই বলল তোদের স্থান দেবে পায়ের তলায়। কথাটা স্মরণে রাখি। দাদা পল্লব বাবু প্রকারান্ত আমাকে অপমান করে গেল বাবু। ডোন্ট মাইন্ড ডার্লিং। আরে বাপিকে বলো এই মাতালটাকে যদি আজই বাড়ি থেকে তাড়াতে না পারি তো মিছেই আমার নাম ববি। কি চাই এখানে? আরে দুঃখীরা তুমি হঠাৎ? আরে ওকে দেখে লজ্জা পাওয়ার কিছু নয়, ওটা মানুষ নয়, ওটা হলো একটা জঙ্গলি জানোয়ার। জানোয়ার। জানোয়ার না হলে আমার মেয়ের মতো মেম সাহেবের হাতে এই মদের বোতল তুলে দিতে পারি। এই নাও মেম সাহেব। ওখানে শোন, এরপরে আমার রুমে আসলে সাড়া দিয়ে আসবি, নইলে ভুল হয়ে গেছে। দ্বিতীয় দিন ভুল হলে চাপতে তোর পিঠে চাপতে। আই সে ইউ গেট আউট। চাবুক আর মারতে হবে না দিদিমণি, তোমার কথার চাবুকে আমার সারা শরীর দগদগে হয়ে গেছে। এবার থেকে আমি সারা দিয়ে চোখ বুঝে তবেই আসবো। নাও রাজু, শান্তি ঠিক করে এগেন মুভ করতে চলো। কোথায় যাবো ডার্লিং? আমার রুমে ডার্লিং। জানো আজ আমি তোমাকে দেখাবো কি? সব আমার যৌবনের বইটা একটা একটা খুলে খুলে দেখাবো। কাম অন মাই ডার্লিং। এ
বাজে